বাবু যুব শাখার আহ্বায়ক অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কেদারপুর ইউনিয়নের পূর্ব বুতুরদিয়া কাজীবাড়ির সামনে ঈদগাহ মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত 2026 বিগত দিনে চেয়ারম্যান কিভাবে বলে স্লোগান দিও না ভাই, সময়ও নাই, দেখো না তোমরা কষ্ট করে আসছো তুমি, আর আমরা যার বক্তব্য শুনবো এটাই সবচেয়ে বড় কথা। যে আমাদের আজকের এই সভার প্রধান অতিথি আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের আস্থার একজন নাম, এবং টোটাল বিএনপি আমরা যে জাতীয়তাবাদী পরিবারটা একটা আস্থার নাম অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যিনি আজকে আপনাদের এখানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ধানের শীষের মার্কা নিয়ে যাকে পাঠানো হয়েছে এই বর্ষর বাবুগঞ্জ মুলাদিন আমাদের শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদীন সহ এখানে যারা উপস্থিত আছেন সবাই এই এলাকারই সম্মানিত নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, এবং উপস্থিত এই কেদারপুরের আমার ভাই ও বোনেরা। প্রথমেই আমি ধন্যবাদ দিব আমার বোনদেরকে, যেই সময়টা আপনারা আজকে এখানে উঠান বৈঠক ডেকেছেন সেই সময়টা কিন্তু বসে রান্না বাড়া করে, সংসারে কাজ করে। আপনারা যে ধানের শীষকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ আজকে আপনারা দিয়েছেন। আপনারা সংসারের সেই জায়গাটা রেখে আপনারা আজকে এখানে এসছেন ধানের শীষের যিনি প্রার্থী তার কথা শুনতে, এবং আপনারা জানিয়ে দিয়ে গেলেন যে আপনারা ধানের শীষের সাথে আছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। খুব সংক্ষেপ করে বলবো, আসতে এটা কোনো জনপ্রতিনিধি যদি বেঁচে থাকে, সুস্থ অবস্থায় থাকে, তাহলে কোনো রাস্তা থাকতে পারে না, এইরকম একটি রাস্তার উপর দিয়ে যখন আমরা আসলাম তখন প্রশ্ন জাগলো যে কেন উনি জেলে, ওনাকে জেলেই দরকার, ওই জেলখানায় থাকা উচিত। যে ওনারা করেছেন নিজেদের জীবনে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আর জনগণের ভোট লাগে নাই, সিল টেকিয়ে বোমা ফাটিয়ে 18 নির্বাচন করে সংসদে গিয়েছে নির্লজ্জ ভাবে। জেলখানায় ওদের ঠিকানা, ওরা এই বাবুগঞ্জ মুলাদিতে জীবনে ওরা ভোট চাওয়ার মতো কোনো অধিকার ওদের নাই, এবং আপনারা সেটা প্রমাণ করবেন 12 তারিখ যে এই এলাকা আগামী দিনের উন্নয়নের জন্য জয়নাল আবেদীনই একমাত্র যোগ্য ব্যক্তি। আপনারা জানেন না জয়নাল আবেদীন শুধু বাবুগঞ্জ মুলাদির লোক না, সারা বাংলাদেশের মানুষ জয়নাল আবেদীনকে চিনে, সারা বাংলাদেশের মানুষ অ্যাডভোকেট জয়নাল আবেদীনকে চিনে। ওই 17 বছর হাসিনা নির্যাতন নিপীড়নে আমরা এক একজন হামলায় জর্জরিত ছিলাম, আমরা পলাতক অবস্থায় ছিলাম, আমাদের ঠিকানা ছিল হাইকোর্ট আর ছিল জয়নাল আবেদীন। ওই জায়গা থেকে আমরা একটা আস্থার জায়গায় থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম। সুতরাং আপনাদের ভাগ্য ভালো যে এইরকম একজন ব্যক্তি আজকে আপনাদের এলাকার দায়িত্ব আর তারেক রহমান দিয়েছেন। নিশ্চয়ই উনি এই এলাকার উন্নয়ন করবেন। আলহামদুলিল্লাহ, যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে ওনাকে আপনারা অবশ্যই মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমরা দেখবো বলে বিশ্বাস রাখি। ওই সংসদে যে আপনাদের এই এলাকার উন্নয়নের কথা, আমাদের মা বোনদের উন্নয়নের কথা, বাবুগঞ্জের যে অবহেলিত বাবুগঞ্জ 17 বছর ওই হাসিনা দোসররা এখানে লুটপাট করে খেয়েছে, ওই দোসরদের উন্নয়নের যে কাজ এখানে করে নাই সেই উন্নয়নের কাজ সে করবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে 12 তারিখে ভোট দিতে যাব, সকাল বেলা উঠে মা বোনরা আপনারা ভোট দিতে যাবেন, এটাই আপনাদের কাছে আবেদন। আর বিজয়ের মালা জয়নাল ভাইকে পরিয়ে আমরা এই এলাকাটা বিজয়ের মিছিল করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সালাম নিন। কি কমু বুঝতে পারছি, তার কারণ সকল বক্তা এত ভালো ভালো বক্তৃতা দিয়েছে।
যা সর্বশেষে যা বলেছে এরপরে আর কিছু বলার থাকে না। সব বক্তব্য ভালো ভালো বক্তব্য দিয়েছে। আমি যেহেতু আপনাদের আমি শেষের প্রার্থী হিসেবে এসেছি, এই এলাকা আমি এই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। দায়িত্ব বলতে থাকে না, বাকিটা পরে বলবো। আপনারা আবার রাগ টাগ করেন না, আপনাদের সবাইকে পরে বলবো। আমি আগে যেহেতু বোনদেরকে বলি, আল্লাহ তাআলা বলেছেন যে নারী তার স্বামীকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, আল্লাহ তাআলা পছন্দ করে না। সেই জন্য আপনাদের সঙ্গে বেশি বললাম। আমার বোনেরা, আমি প্রথমেই বলতে চাই যে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, তার অর্থ হচ্ছে আপনারা মানুষের পক্ষের লোক এবং আপনার ভাইয়ের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে নাকি? এখন মানুষের প্রার্থী হয়ে এসেছি তার পক্ষ থেকে, জানেন, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এখন, আর আমাদের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গিয়েছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নাকি? এবং তিনি এই নারীদের সম্বন্ধে তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে উন্নয়ন করা যায়, এবং তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমি খুব এই বক্তৃতা দিচ্ছি না, কিন্তু আমি আপনাদের সাথে একটু কথাবার্তা বলছি, সেই জন্য নারীদের জন্য তিনি কিছু ব্যবস্থা করেছেন। যে যদি কারণ নারীদেরকে এই যে আমার ভাইরা আছে না, তারা বলে যে তোমরা ঘরে থাকো, তোমাদের আর কোনো কাজ নাই। এইসব কথা চিন্তা করে আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর চিন্তা ভাবনা করে রিসার্চ করেছে যে আমাদের দেশের নারী হলো অর্ধেক নাকি? এই নারীদেরকে যদি স্বাবলম্বী করা না যায় তাহলে এই দেশটাকে উন্নয়ন করা যাবে না, যাবে? সেই জন্য তিনি নারীদের জন্য একটা, এই যে একটা লাল কার্ড দেখেন, এখানে একজন নারীর ছবি আছে না? এই একটা কার্ড করেছে। এই কার্ড করেছে এই কারণে যে এই কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে পরে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন রাষ্ট্রের কাছ থেকে। হাঁস মুরগির খামার করতে পারবেন, গরুর খামার করতে পারবেন, কুটির শিল্প করতে পারবেন। এই জন্য তো অর্থ লাগে নাকি? সেই অর্থ কে দেবে? রাষ্ট্রের দায়িত্ব আপনাদেরকে স্বাবলম্বী করা, তাই না? সেই জন্য এই যে মাঝখানে আবার দালাল থাকে, এই জন্য তারেক রহমান চিন্তা করছেন যে প্রত্যেক নারীর ঘরে ঘরে একটা করে কার্ড থাকবে, এবং এই কার্ড দিয়ে তারা তাদের সুযোগ সুবিধা মতো যা যা করতে সেটার জন্য অর্থের যোগান দেবে। কারণ এই বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু সব খালি হয়ে গেছে, হাজার হাজার দেশে কাছে। আমি শুনলাম যে একজন সংসদ সদস্য নাকি
4,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এই দেশের নারীদের উন্নয়নের জন্য তো 4,000 কোটি লাগে না, লাগে? তাইলে ব্যাংক থেকে এই টাকা যদি দেওয়া হয় তাইলে এই দেশের উন্নয়ন হবে না? সেই জন্য এই কার্ডের সিস্টেম করা হয়েছে। মাঝখানে কোনো দালাল টালাল থাকবে না। কার্ড দিয়ে ব্যাংকে যাবেন, আপনার প্রয়োজনীয় টাকা চাবেন, ইনশাল্লাহ টাকা পেয়ে যাবেন। এটা গেল আপনাদের বিষয়। আর একটা বিষয় আছে যে 10 মাস 10 দিন আপনি আপনার সন্তানকে পেটে রেখে তারপরে তাকে জন্ম দেন, তারপরে তাকে লালন পালন করেন, বড় হয়ে আর যখন আপনি বৃদ্ধ হয়ে যান আপনার কোনো খোঁজ খবর নেয় না, নেয়? এই যে অনেক গ্রামের নারীদের কিন্তু খোঁজ খবর অনেক ছেলেপেলেরা নেয় না। না নেওয়ার ফলে তাদের সে খুব কষ্টে কাটে। যাতে কষ্টে না কাটে সেই জন্য এই কার্ডটা যদি থাকে, তার ভরণ পোষণ বাবদ, খরচ বাবদ 2,500 টাকা করে তাকে দেওয়া হবে। তেতে দিলে তার খাওয়া পড়া হয়ে যাবে, তখন তো আর তাকে ঠেলে ফেলে দেবে না, দেবে? বোঝাও মনে করবে না। সে এই সমস্ত সব চিন্তা ভাবনা করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই কার্ডের সিস্টেম করেছে। এখন এখানে কৃষকও কিন্তু আছে, আমার কৃষক ভাইরা এই পাশে। আমি তাদের জন্য বলি, এই কার্ড দেখতেছেন না? এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে নাকি? নারী কৃষক সকলে যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। দেশ বাঁচবে কিভাবে? কৃষক যদি উৎপাদন করে তাহলে পরে সকলে আমরা ওই ঢাকা শহরে যারা থাকে বড় বড় মেয়েরা যারা চুরি চামারি করে তারা আপনাদেরটা নিয়ে খেতে পারবে নাকি? আর যদি আপনারা উৎপাদন না করেন কিনে খেতে হবে। যদি উৎপাদন না করেন তাহলে খেতে পারবে? সেই জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে 3 বার ফসল উৎপাদনের জন্য একটা খাল কাটা প্রোগ্রাম করেছিলেন। যাই হোক, সেই সম্বন্ধে আমি এখন কিছু বলতে চাই না। এই সবুজ কার্ডটা আপনাদের কাছে থাকবে, কৃষকের কাছে থাকবে। কৃষকের কাছে থাকলে কি হবে? সার পাবে, কীটনাশক পাবে, আর সবকিছু বিনামূল্যে পাবে। আর একটা জিনিস বলতে হয়, কেন এই সার কীটনাশক, তারপরে আম গাছ টাম গাছ দেখবেন যে ওষুধের অভাবে ফুল হয় কিন্তু ঝরে যায়, আম হয় না, হয় অনেক অনেক ফল এই ওষুধ না দিতে পারলে ফল হয় না। এই যে ধান, অনেক কৃষক কান্দে। কেন কান্দে জানেন? ধানটা যখন ঘরে নেবে তার আগে আগে ওই মাঝখান দিয়ে মাজরা পোকায় কেটে ফেলে না? আপনারা এই দাঁড়ে দাঁড়ে ঘোরেন কিন্তু ঔষধ পান না, পান? কিন্তু তারেক রহমান সাহেব চিন্তা করেছে, আমি যদি বিনামূল্যে ওষুধ দিতে পারি তাহলে পরে কৃষকরা ফসল উৎপাদন করতে পারবে, উৎপাদন বাড়াতে পারবে। উৎপাদন বাড়লেই এই দেশটা বাঁচবে নাকি? সেই জন্য এই একটা কার্ড থাকবে। এই কার্ড দিয়ে আপনারা বিভিন্ন স্থান থেকে, নির্ধারিত স্থান থেকে আপনারা বিনামূল্যে সার, কীটনাশক, যা যা কৃষির জন্য সবকিছু, বীজও দরকার আছে না, বীজ, সবকিছু চিন্তা ভাবনা উনি করেছেন। এবং সেই জন্য আপনারা শুনেছেন, এখানে যারা আছে তারাও জানে যে তিনি এসেই বলেছেন যে আমি কিছু পরিকল্পনা নিয়ে এসেছি। আমাদের নবীও এই পৃথিবীটাকে পরিচালনা করেছেন একটা পরিকল্পনার মাধ্যমে, নাকি? পরিকল্পনা ছাড়া তো কিছু হয় না। সেই জন্য এই পরিকল্পনা, আরো অনেক পরিকল্পনা আছে। এখন আসে যে এছাড়া স্বাস্থ্য সেবা, মানুষের যদি স্বাস্থ্য হলো মূল্যবান সম্পদ, নাকি? স্বাস্থ্য যদি তাহলে পরে কি কেউ কাজ করতে পারে? পারে না।
তাইলে সেজন্য স্বাস্থ্যসেবার দিকেও তার নজর আছে এবং সেটা স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে হবে। আমি আপনাদেরকে একটা আশ্বস্ত করতে চাই, যেটা আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা হয়েছে, সেটা হলো এদেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই যে বাবুগঞ্জ জায়গাটায় মানে মূল জায়গায় এখানে কিন্তু কোনো হসপিটাল আমি দেখিনি আছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আল্লাহর রহমতে বাবুগঞ্জে একটা 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। আর এই হসপিটালের জন্য ভালো ভালো ডাক্তার তার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি বলি, আমি বাবুগঞ্জের অনেক রাস্তার মধ্যে গিয়েছি, আগেও গিয়েছি, এখনো এই কয়েকদিন পর্যন্ত ঘুরে ঘুরে দেখছি। দেখে আমার মনে হয়েছে যে এইগুলো করার জন্য একবার এমপি থাকাই যথেষ্ট, সংসদ সদস্য থাকা। 3বার নাকি সংসদ সদস্য, তিনি রাস্তাঘাট কেন করলেন না তা আমি বুঝতে পারলাম না। আমি হিসাব কিতাব করে দেখেছি যে রাস্তাঘাট বাবুগঞ্জে আছে, খুব বেশি টাকা লাগে না, মাত্র 4000 কোটি টাকা হলেই এই রাস্তাঘাট করা যায় নাকি। এবং এই 4000 কোটি টাকা বাংলাদেশের জন্য কোনো বিষয় না। রেশমা বলছে যে এটা বলে হসপিটাল সব করা যায় না, এই সব করা যায় না, সবটা ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করতে হবে আমাদেরকে। সেই জন্য রাস্তাঘাট উন্নত করতে হবে। রাস্তাঘাট যদি উন্নত করা যায় তাহলে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন। একজন রুগী হসপিটালে নিতে হলে এরকম যদি রাস্তা থাকে সে তো পথেই মরে যাবে নাকি। সেই জন্য একটা দেশের মূল কাজ হচ্ছে রাস্তাঘাট তৈরি করা। এই রাস্তাঘাট এমনভাবে তৈরি করতে হবে, এত অনুন্নত রাস্তাঘাট কিন্তু বাংলাদেশের কোথাও নাই, যেটা এই বাবুগঞ্জ দিতে আছে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা যদি আল্লাহর রহমতে আমাকে ধানের শীষে ভোট দিয়ে যদি আপনাদের ভাই হিসেবে, আমি তো ভাই নাকি, আমার বলেন ভাই না, এই ভাইকে যদি নির্বাচিত করতে পারেন, আল্লাহর রহমতে এই সব রাস্তাঘাট আমি ইনশাআল্লাহ, আমার ইচ্ছা আছে 1 বছরের মধ্যে শেষ করে দেওয়ার। তবে হয়তো বা কিছু বেশিও লাগতে পারে, তবে আমার সময়ের অর্ধেক পার না হতেই আপনারা এই রাস্তা দিয়ে ভালো করে শান্তিতে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন। এখন আর একটা বিষয়